প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জেসকা প্রেজেন্টস পিওলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কোমর ব্যথা বা হাঁটু ব্যথা মোটামুটি বয়স্ক যারা আছেন তারাই সবচেয়ে বেশি কমপ্লেইন করে থাকেন। তবে অল্প বয়সীরাও কিন্তু কোমর ব্যথা বা হাঁটু ব্যথায় আক্রান্ত হতে পারেন। বয়স ভেদে এর পিছনে আসলে বিভিন্ন কারণ থাকে এবং সেই কারণগুলো নিয়ে চেষ্টা করছি আমাদের আজকের পর্বে আলোচনা করবার জন্য এবং কিছু প্রতিকার বা কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা যেগুলো করে আপনারা আসলে কোমর ব্যথা বা হাঁটু ব্যথা থেকে উপশম পেতে পারেন, সেই বিষয়গুলোই আজকে আমাদের আলোচনায় উঠে আসবে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, স্পাইন ও অর্থোপেডিক সার্জন, চেয়ারম্যান অর্থোপেডিক সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা সংশ্লিষ্ট যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে সরাসরি ফোন করতে পারছেন, যে এই নাম্বারটিতে ডায়াল করতে হবে, সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। স্যার, শুভ সকাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সকাল, আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতা চ্যানেল 24 এবং জিসকা ফার্মাসিউটিক্যালসকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, যেটা বলছিলাম যে কোমর ব্যথা বা হাঁটু ব্যথা সেটা আসলে যে কোনো বয়সী মানুষই আক্রান্ত হতে পারে, অল্প বয়সীদেরও হতে পারে, সেটার পিছনে নিশ্চয়ই কিছু ভিন্ন কারণ রয়েছে, আবার বেশি বয়সীদেরও হতে পারে। তো আপনার কাছে আমি শুরুতে একটু জানতে চাই যে এই যে বয়স ভেদে কোমর ব্যথার পিছনের যে কারণগুলো সেই সম্পর্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদের ক্ষেত্রে যেটি হয়ে থাকে সাধারণত জন্মগতভাবে যদি মেরুদণ্ডের হাড়ের কোনো বিকলাঙ্গতা থাকে তাহলে কিন্তু কোমর ব্যথা হতে পারে, পিঠের ব্যথা হতে পারে। তাছাড়াও আজকাল যে জিনিসটি সবচেয়ে বেশি প্রতীয়মান সেটি হচ্ছে যে স্কুলে ক্লাসের তুলনায় বইয়ের বোঝা বাচ্চাদের অনেক বেশি। দেখা যায় যে এই বইয়ের ব্যাগটা তারা যখন পিঠে বহন করে সেটা থেকে কিন্তু কোমর ব্যথা হতে পারে। আবার যারা অ্যাডোলেসেন্ট এবং অ্যাডাল্ট লোক তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা জেনে থাকেন, সাধারণ মানুষও জানে যে পিএলআইডি নামে একটি রোগ আছে যেটি আঘাতের কারণে হতে পারে এবং অন্য অন্য কারণেও হতে পারে। তো সেই পিএলআইডি রোগের কারণে কিন্তু কোমর ব্যথা হয়ে থাকে। আরেকটি হচ্ছে যে মেরুদণ্ডে কোমরে কিন্তু আপনার টিবিও হতে পারে, অন্য ইনফেকশনও হতে পারে। আর বয়স্কদের যেটা হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্কদের হয়ে থাকে, সেটি হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন জয়েন্টের যেমন হাড়ের ক্ষয় বৃদ্ধি হয়, মেরুদণ্ডের হাড়েরও ক্ষয় বৃদ্ধি হয়, কোমরের হাড়েরও ক্ষয় বৃদ্ধি হয়। সেই ক্ষয়বৃদ্ধির কারণে আমাদের ব্রেন থেকে মেরুদণ্ডের ভিতর দিয়ে পায়ের দিকে যে নার্ভগুলো নেমে যায় সেই নার্ভগুলোকে তখন চাপ প্রয়োগ করে এবং মেরুদণ্ডের দুই হাড়ের মাঝে মাঝে দেখবে একটা করে ডিস্ক থাকে, যেটাকে অনেকে বলে থাকে যে রুগীরা এসে বলে, স্যার আমার দুই হাড়ের মাঝে জেল বের হয়ে গেছে, বা দুই হাড়ের মাঝে অনেকে বলে থাকে যে স্যার একটা প্যাড ছিল সেই প্যাডটা নাকি বের হয়ে গেছে, অমুক ডাক্তার সাহেব বলেছে। আসলেই সত্য, ডিস্ক, জেল, প্যাড একই টার্মিনোলজি। এবং এই দুই হাড়ের মাঝে যে কুশনটা থাকে সেই কুশনটার যখন পানি স্বল্পতা হয়ে যায় বয়োবৃদ্ধির কারণে, তখন এটি ফেটে পিছনে বের হয়ে যায় এবং ব্রেন থেকে যে কোমরের ভিতর দিয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে পায়ে নার্ভগুলো যায় সেখানে চাপ প্রয়োগ, অতিরিক্ত নার্ভের উপর কম্প্রেশনের কারণে ব্যথা হয়। রাইট। এই সমস্ত কারণে সাধারণত বয়স্কদের কোমর ব্যথা হয়ে থাকে। এবং বয়স্কদের আরও কোমর ব্যথা হয়ে থাকে অনেক সময় যে হঠাৎ করে কোনো কাজ করতে যাচ্ছেন, আনএকাস্টম, জানে না, সামনে ঝুঁকে ভারী একটা জিনিস উঠাতে যাচ্ছেন, অথচ উনি আসলে রেগুলার সেই কাজটি করেন না। এ কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোমরে টান লাগে যায়, টান লেগে গেলে বলে স্যার একটা জিনিস উঠাতে গিয়ে কোমরে একটু টান লেগেছে, তারপরে ব্যথা, মানে অনভ্যাসের কারণে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টাল যে কেসগুলো। রাইট। আবার আঘাতজনিত কারণে কিন্তু কোমরে ব্যথা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যারা মোটরসাইকেল রাইড করেন বা বাসে চড়ে দীর্ঘ পথ অতিক্রম করেন বা গাড়ি ড্রাইভ করেন, তাদেরও কিন্তু কোমর ব্যথা হতে পারে। কারণ হচ্ছে যে অকওয়ার্ড পজিশনে বসে যে মেরুদণ্ড আল্লাহ প্রদত্ত সিস্টেমে যেটি আছে যে ঘাড়টা সামনের দিকে বাঁকানো, কোমরটা সামনের দিকে বাঁকানো, পিঠটা পিছনের দিকে বাঁকানো, এখন যদি আপনার বসার অ্যাটিটিউডটা এর উল্টা দিকে হয়, আমরা অনেক সময় সামনে বসে এরকম কম্পিউটার টিপতে থাকি, গাড়ি ড্রাইভ করতে থাকি, মোটরসাইকেল চালাতে থাকি, তখন এই নর্মাল কার্ভেচারটা মেনটেন হয় না। এ কারণেই কিন্তু এই অ্যাডাল্ট বয়সে সাধারণত কোমর ব্যথা বেশি হয়ে থাকে। মানে যারা ড্রাইভিংয়ের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের মধ্যে এই ধরনের ব্যথা বেশি হয়ে থাকে। স্যার, এছাড়া আমরা জানি যে বাতের ব্যথা খুবই কমন এবং আমার মনে হয় যে বাংলাদেশে কম বেশি অনেকেই আছেন যারা বাতের ব্যথা আক্রান্ত। তো বাতের কারণে কি কোমর বা হাঁটুতে ব্যথা হতে পারে? ধন্যবাদ আপনাকে, আরেকটি সুন্দর প্রশ্ন। এটা সাধারণ মানুষকে সচেতন করতে হবে। কারণ হচ্ছে যে অনেকেই কিন্তু এই বাতের ব্যথা নিয়ে দীর্ঘকাল ধরে
এই মেডিসিন শপে গিয়ে ওষুধের দোকানে গিয়ে ব্যথার ওষুধ কিনে কিনে খান না। কোমর ব্যথা বাতের কারণে হতে পারে, সেটি একটি বংশগত বাত, যেমন আমরা বলে থাকি অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস। এটা সাধারণত 30-40 বছর বয়সে যারা অ্যাডাল্ট লোক তাদের হয়ে থাকে। আবার এই যে হাঁটু ব্যথাও কিন্তু বাতের কারণে হয়ে থাকে, যেটি আমরা বলে থাকি রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে কিন্তু হাঁটু ব্যথা হয়, হিপ ব্যথা হয় এবং হাতের এই সমস্ত ছোট ছোট জয়েন্টগুলোও কিন্তু ব্যথা হয়। এই ব্যথার কারণে দীর্ঘদিন ধরে তারা ডাক্তারের শরণাপন্ন না হয়ে বিভিন্ন মেডিসিন শপ থেকে ব্যথার ওষুধ কিনে খেয়ে থাকেন। তাতে আরও বেশি ক্ষতি হয়, আলসার হতে পারে, কিডনি নষ্ট করেও অনেক সময় আমাদের কাছে এসে থাকে। তো এই সমস্ত বাতের ব্যথার ক্ষেত্রে অবশ্যই প্রথমেই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন এবং দেখিয়ে সেটা রোগটাকে সম্পূর্ণরূপে নির্ণয় করে নিরূপণ করে তারপরে সেই মোতাবেক ওষুধপত্র খেলে তাহলে কিন্তু এই মেরুদণ্ড বা হাঁটুর যে বাতের ব্যথাটি আছে সেটা নিরাময়যোগ্য। স্যার, কোমর বা হাঁটুতে ঠিক যে কারণেই ব্যথাটা হোক না কেন, ব্যথার কারণটা তো আসলে আপনারা নির্ণয় করবেন। আপনাদের কাছে যখন রোগী আসছে আপনারা নিশ্চয়ই প্রথমতই হিস্ট্রি নেন রোগীটার কাছ থেকে। হিস্ট্রির মাধ্যমেই কিন্তু আপনারা অনেকটাই নিশ্চিত হতে পারেন যে ঠিক কী কারণে তার কোমর বা হাঁটুতে ব্যথা হচ্ছে। পরবর্তীতে কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে। তো রোগীরা যখন আপনাদের কাছে আসে সাধারণত তারা কী ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসে? যেমন ধরেন যে কোমর ব্যথার রোগী যারা, তারা বলে যে আমার এরকম কোমরে ব্যথা হয়, তারপরে ব্যথা মাঝে মধ্যে ডান বা বাম পায়ের দিকে নামে, বা আমরা সামনে ঝুঁকে কিছু উঠাতে পারি না, নিচে বসতে পারি না, অনেক সময় নড়াচড়াও করতে পারে না, বিছানা থেকে ঘুম থেকে ওঠার সময় অনেক সময় লাগে, কোমর ব্যথার কারণে ঘুরে কাত হয়ে ধীরে 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 বিছানা থেকে ওঠে। এবং দেখা যায় যে অনেক সময় কোমর ব্যথার কারণে কিন্তু তারা বলে যে স্যার আমাদের কিন্তু শরীরের মধ্যে জ্বর জ্বর ভাবও হয়ে থাকে। তো জ্বর জ্বর ভাব হলে তখন কিন্তু আমরা আবার একটু চিন্তা করি যে মেরুদণ্ডের টিবি হলো কিনা, সেক্ষেত্রে তখন আমরা ইনফেকশাস কন্ডিশন কিনা, রাইট, কোনো ইনফেকশন হলো কিনা। সাধারণ ইনফেকশনও কিন্তু মেরুদণ্ড হয়ে থাকে, যেমন হাড়ে ইনফেকশন হয় হাত পায়ের হাড়ে, তেমনি মেরুদণ্ডের হাড়েও কিন্তু ইনফেকশন হয়ে থাকে। আমরা এটাকে মেরুদণ্ডের অস্টিওমাইলাইটিস বলে থাকি। সেই অস্টিওমাইলাইটিস সাধারণ যে জীবাণু দিয়ে হয় ইনফেকশন সেটা দিয়েও হতে পারে, আবার টিবি জীবাণু দিয়েও কিন্তু এই অস্টিওমাইলাইটিস হতে পারে। আর বিশেষ করে কোমর ব্যথার রোগীরা যেটা হিস্ট্রি বেশি দেয় সেটি হচ্ছে যে উনি হঠাৎ করে সামনে ঝুঁকে একটু ভারী জিনিস উঠাতে গেছেন, তারপর তার কোমরে টান লেগে তার ব্যথা শুরু হলো। অথবা জিজ্ঞাসা করে স্যার হাঁচি দিয়েছি বাথরুমে গিয়ে পিঠের দিকে কাপড় দিয়ে যখন আমি গোসলের পরে মুছতে গেছি তখন কিন্তু একটা হাঁচি আসছে, হাঁচি আসার পরে আমার কোমর ব্যথা বা পায়ে ব্যথা যাওয়া শুরু হয়ে গেছে। এগুলো প্রেজেন্টেশন নিয়ে সাধারণত তারা এসে থাকে। তখন আমরা তাদেরকে মেটিকুলাসলি এক্সামিন করি যে তার ব্যথাটার এই কোনো টেন্ডারনেস এই কোমরের রিজিয়নে ভার্টিব্রার উপরে আছে কি না, অথবা তাকে আমরা কিছু টেস্ট আছে, স্পেশাল টেস্ট আছে, আমরা সেগুলোকে এক্সামিন করে তখন নির্ণয় করি যে হ্যাঁ তার কোমর ব্যথার কারণটি এটি হতে পারে। সাথে যদি কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে তা আমরা প্রথমে একটা এক্সরে করে থাকি, তারপরে যদি আরও প্রয়োজন বেশি হয় তখন আমরা এমআরআই করে দেখি যে নার্ভের উপরে কতটুকু চাপ আছে। অনেক রোগীরা দেখা যায় যে আগে হয়তো দাঁড়িয়ে নামাজ পড়তেন বা স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়ার কথা সেভাবেই পড়তেন, কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে হয়তো বসে নামাজ পড়তে হচ্ছে তাদেরকে, চেয়ারে বসে। তো আপনারাই হয়তো তাদেরকে বলেন যে চেয়ারে বসে নামাজ পড়তে হবে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? ডেফিনেটলি তাদের উদ্দেশ্যে যেটি হচ্ছে যে কোমরের ব্যথার কারণে আপনি সামনে সেজদা দিতে পারছেন না বা রুকুতে যেতে পারছেন না, জোর করে কিন্তু সেগুলো করবার দরকার নেই। কারণ হচ্ছে যে আপনি আগে চিকিৎসা নিন, নিজেকে সুস্থ করুন, তারপরে আবার ইনশাল্লাহ আগের মতো আপনি নিচে বসে নামাজ পড়তে পারবেন। আর হাঁটু ব্যথার রোগী যারা, হাঁটু ব্যথার ইনিশিয়াল স্টেজ যেটা আর্থ্রাইটিস থাকে সেগুলোতে কিন্তু সাময়িক চেয়ারে বসে নামাজ পড়া হয়, কিন্তু যখন হাঁটু ব্যথাটি ভালো হয়ে যায় চিকিৎসার পরে তখন কিন্তু আবার আপনি নিচে বসে পড়তে পারবেন। কিন্তু হাঁটুর একটা স্টেজ আছে যে একেবারে লেটেস্ট স্টেজ, যখন হাঁটু রিপ্লেসমেন্ট করার পর্যায়ে চলে আসে তখন কিন্তু ব্যথার কারণে আপনি আর নিচে বসে নামাজ পড়তে পারবেন না, তখন আপনাকে হাঁটু রিপ্লেসমেন্ট করতে হবে। অনেক সময় হাঁটু রিপ্লেসমেন্ট করেও কিন্তু নিচে বসে নামাজ পড়া যায় না, যেহেতু নামাজের ব্যাপারে বিভিন্ন মাসালা আছে এবং আমি কিছু আলেম যারা আছেন তাদের সাথে কথা বলেছি। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নিচে বসে বা দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তার জন্য বসে পড়ার ব্যবস্থা আছে, কিন্তু যিনি সুস্থ ব্যক্তি উনি কিন্তু নিচে বসে চেয়ারে বসে নামাজ পড়লে সেটা নামাজ হবে না। কিন্তু যিনি অসুস্থ প্রকৃতই, যার নিচে বসার সমস্যা, যার দাঁড়িয়ে রুকুতে যাওয়ার সমস্যা, তার ক্ষেত্রে কিন্তু আপনি নামাজ চেয়ারে বসে পড়তে পারেন। কিন্তু নামাজ চেয়ারে বসে পড়লেই যে সারা জীবন পড়তে হবে সেটি নয়।
সাময়িক কোমরে ব্যথা, কোনো মেকানিক্যাল কারণে আঘাতের কারণে কোমরে ব্যথা, তারপরে হাঁটুর যদি আপনার দেখেন আর্লি আর্থাইটিস থাকে বা যদি আপনার কোনো আঘাতের কারণে ব্যথা হয়ে থাকে, এগুলো কিন্তু চিকিৎসা করলে তখন ভালো মানে হয়ে সঠিক যায়। চিকিৎসার মাধ্যমে উনি আবার যে স্বাভাবিক ওনার যে কর্মক্ষম জীবন ছিল সেটাতে উনি ফিরে যেতে পারেন। রাইট। এখন আমাদের যে জীবনযাপন দেখা যায় যে আমাদের অনেক ঘন্টা সময় আমরা অফিস যে ডেস্ক ওয়ার্ক আমরা করি, কম্পিউটারের সামনে আমাদের কাজ করতে হয় এবং আমাদের লাইফস্টাইল কিন্তু স্যার এখন অনেকটাই সেডেন্টারি লাইফস্টাইল। ফিজিক্যাল অ্যাক্টিভিটির সুযোগ অনেক বেশি কমে গিয়েছে, আমাদের আউটডোর অ্যাক্টিভিটি বলতে গেলে নাই। তো এই যে একটা সিচুয়েশন, আমাদের যে পরিবর্তিত যে জীবন ধারণ বা লাইফস্টাইল, তো এটি আসলে কোমর বা হাঁটু ব্যথার উপরে কতটুকু প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? আরেকটি সুন্দর প্রশ্ন করেছেন আপনি। যারা কম্পিউটারে কাজ করেন বা হোম বাউন্ড ওয়ার্ক করেন, অফিসিয়াল ডেস্কে জব করেন, তাদের ক্ষেত্রে আমার সাজেশন সেটি হচ্ছে কম্পিউটারে কাজ করলে আপনি মনিটরটিকে উঠিয়ে নিন, মেরুদণ্ডটিকে সোজা করে পিছনের দিকে একটু বাঁকিয়ে পিছনে কুশন দিয়ে বসুন, বসে আপনি কিন্তু তখন কম্পিউটারে কাজ করতে পারবেন। আরেকটি হচ্ছে যে যারা কিনা দীর্ঘক্ষণ ডেস্কে কাজ করেন, তারা দেখা যায় অনেক সময় এভাবে ঝুঁকে ফাইলপত্র সই করছেন। আপনার মেরুদণ্ডটি স্ট্রেট রাখুন, পিছনে একটু ব্যাক সাপোর্ট নিন, কুশন দিন এবং তারপরে আপনি অফিসে কাজ করুন। আর সবচেয়ে বড় অ্যাডভাইস সেটি হচ্ছে আপনি 1-1.5 ঘন্টা পর একটু উঠে দাঁড়াবেন, একটু 2 মিনিট 5 মিনিট হাঁটাহাঁটি করবেন। মানে পোস্টারটা ওনার চেঞ্জ করতে হবে। পোস্টারটাকে চেঞ্জ যেই করতে পোস্টারে উনি ছিলেন সেটা পরিবর্তন করে বসে থাকলে তিনি দাঁড়িয়ে যাবেন, কিছুক্ষণ হাঁটবেন, বা অনেকক্ষণ যদি কেউ দাঁড়িয়ে থাকার কাজ করেন তখন তাকে কিছু সময়ের জন্য বসে বিশ্রাম নিতে হবে। রাইট রাইট। আচ্ছা, এই যে ছোট ছোট আসলে পরামর্শগুলো, সেগুলো মেনে চললেই হয়তো অনেক বড় ধরনের জটিলতা থেকে আসলে মুক্ত থাকা যায়। আমি আপনাকে একটা কথা বলতে পারি, আশ্বস্ত করতে পারি জনগণকেও, আমাদের যারা দর্শক আছেন তাদেরকেও, সেটি হচ্ছে আমরা কিন্তু আমাদের নিজেদের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু 90% 95% এই সমস্ত ব্যথা বেদনা থেকে মুক্ত থাকতে পারি। কারণ বয়স হলে হাড়ের ক্ষয় হবে, এটি স্বাভাবিক, কিন্তু হাড়ের ক্ষয় হলেই সবার ব্যথা হবে সেটি কিন্তু স্বাভাবিক নয়। কারণ হচ্ছে যে আমার পোস্টারের কারণে, আমার বসার কারণে, আমার হাঁটা চলার কারণে এই ব্যথাটা অ্যাগ্রাভেশন হয়, ব্যথার পরিমাণ পরিধি বৃদ্ধি পেতে থাকে। তো সেক্ষেত্রে আমি যদি সঠিক পোস্টার মেনটেন করি, যা আমার এখন ঠিক আছে, বসে আছি, কোমরটা ব্যথা করছে, জোর করে বসে থেকে কাজ করার দরকার নেই, আমি একটু দাঁড়িয়ে গেলাম। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমার হাঁটু ব্যথা করছে, পায়ের গোড়ালি ব্যথা করছে, আমি কিছুক্ষণ না দাঁড়িয়ে একটু বসলাম, 5 মিনিট 10 মিনিট বসে দেন আবার উঠে আমি কাজ করলাম, দাঁড়িয়ে কাজ করলাম। বিশেষ করে দাঁড়িয়ে কাজ তো হচ্ছে ট্রাফিক পুলিশ এবং বিভিন্ন সিকিউরিটিদের কাজ। তো এই কাজগুলো তাদের ক্ষেত্রে আমার একটাই উপদেশ, সেটি হচ্ছে যে আপনি যখন মনে করবেন যে আপনার হাঁটুটি ব্যথা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকার কারণে, পায়ের গোড়ালি ব্যথা হচ্ছে, হিপে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, আপনি ডেফিনেটলি একটু বসুন, 5 মিনিট 10 মিনিট বসে আবার দাঁড়িয়ে কাজ করুন, তাহলে কিন্তু তার এই সমস্ত সমস্যা থেকে অনেকটাই মুক্ত থাকতে মানে পারে। অকুপেশনাল কারণে যারা এই ধরনের পেইনে যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য বাসের বা গাড়ির ড্রাইভিং যারা করেন, তারা অবশ্যই পিছনে একটু কোমরের পিছনে একটা কুশন দেবেন, শরীরটাকে আপনার মেরুদণ্ডটাকে সোজা রাখবেন, হাঁটুটা মাঝে মাঝে আপনি গাড়ির নিচে দেখবেন স্পেস আছে, হাঁটুটাকে একটু সোজা করুন, একটু আপনার হাঁটুর ভিতরে দেখেন আপনি চাপ প্রয়োগ করুন, করে তারপরে আমাদের সাথে আপনি। ফোনে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোন কলটি নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার আমার একটা প্রশ্ন ছিল যে আমি ঘুম থেকে ওঠার পরে আমার যে পায়ের গোড়ালি প্রচন্ড ব্যথা করে, কিন্তু অ্যাজ ইউজুয়াল একটু হাঁটাহাঁটি করলে নর্মাল, সারাদিন নর্মাল থাকে, কিন্তু আবার ঘুম থেকে ওঠার পরে এটা হয়। কিন্তু আমি ডাক্তারের কাছে গেছিলাম, ওনারা বললো যে ইউরিক অ্যাসিডের কারণ হতে পারে, কিন্তু ইউরিক অ্যাসিড টেস্ট করালাম আমার নর্মাল আছে, আমি এক্সরে করালাম সব ঠিক আছে। এখন এটার করণীয় কি কোনো সলিউশন আসলে আমি পাচ্ছি না। স্যার আপনার কি কোনো প্রশ্ন আছে ওনার কাছে? দর্শককে ধন্যবাদ, উনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। এটা অ্যাডাল্টের বেশি হয়ে থাকে। তো এই ধরনের রোগী যারা আছেন তাদের হচ্ছে কারণটা কি, রোগটা কি, প্লান্টার ফ্যাসাইটিস আমরা বলে থাকি, যে পায়ের গোড়ালির নিচে পর্দা থাকে, সেই পর্দার ইনফ্লেমেশন হলে সাধারণত এরকম হয়ে থাকে। এবং রেস্ট থেকে যখনই সে খালি পায়ে মাটিতে চাপ মানে পা ফেলবে তখনই এই ব্যথাটা বেশি হয়। কিন্তু যদি আপনি সফট শু পরেন, আপনি যদি পায়ের গোড়ালির নিচে, আমরা এটাকে বলি হিল কুশন, এক ধরনের নরম রাবারের কুশন পাওয়া যায়, সেটি যদি পরেন, তাহলে এটা পরে, মোজা পরে আপনি শু পরলে এটা ব্যথা হবে না, আর নরম স্যান্ডেল পরলে আপনার ব্যথা হবে না।
মেইনলি ওষুধের থেকে এটা হচ্ছে যে আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। যেমন হচ্ছে যে আপনি নরম স্যান্ডেল পরবেন, শু পরলে হিল কুশন সহ শু পরবেন, তারপরে হচ্ছে গরম এবং ঠান্ডা পানির শ্যাক নিতে হবে সকাল বিকেল। আর যদি তীব্র ব্যথা থাকে তাহলে কিছু ওষুধ খেতে হবে। সবসময় এই ব্যথা যে শুধুমাত্র ইউরিক অ্যাসিডের কারণেই হয়, ইউরিক অ্যাসিডের কারণে কিন্তু পায়ের গোড়ালির ব্যথার থেকে বৃদ্ধ আঙুলের জয়েন্টে ব্যথা বেশি হয়। সুতরাং আপনাকে ডাক্তারকে সে জিনিসটা যদি আপনি যথোপযুক্ত ডাক্তারের কাছে যান, সে যদি এগুলোকে দেখে চিন্তাভাবনা করে আপনাকে এক্সামিন করে দেন যদি পরীক্ষা নিরীক্ষা করে আপনার চিকিৎসা দেন, তাহলে কিন্তু এটার সমস্যা আর থাকে না। আবার অনেক সময় প্লান্টার ফ্যাসিটিসের আরেকটি কারণ হলো পায়ের নিচে দেখবেন যে হাড় বৃদ্ধি হয় স্পাইকের মতো। তো এই ধরনের হাড় বৃদ্ধি যদি হয়, সে সমস্ত রোগীদেরও কিন্তু এইরকমভাবে গোড়ালি ব্যথা হয়, পায়ের তালু ব্যথা হয়, পায়ের তলা ব্যথা হয়। তো সেক্ষেত্রে অনেক সময় কিন্তু স্টেরয়েড ইনজেকশন আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে অনেক সময় আমরা ওই অপারেশন করে ওই ছোট্ট হাড়টাকে আমরা কেটেও দিয়ে থাকি। তো ইত্যাদি কারণে এখন ওনার কোন পর্যায়ে আছে সেটি এক্সরে না দেখা গেলে বলা যাবে না। তবে আপাতত ওনার জন্য সাজেশন, আপনি নরম স্যান্ডেল পরবেন, আর শু পরলে হিল কুশন সহ শু পরবেন, এবং যদি ব্যথা তীব্র হয় 2-1টি ব্যথার ওষুধ খেতে পারেন। ব্যথা তীব্র না হলে কোনো ওষুধও লাগবে না। আর সকাল বিকাল আপনি গরম এবং ঠান্ডা পানির একটু শ্যাক নেবেন, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে এতক্ষণ আপনি লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলছিলেন, যা মানে আপনি বলছিলেন যে প্রায় 90% ক্ষেত্রেই আসলে শুধুমাত্র আমাদের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমেই আমরা ব্যথাকে নিরাময় করতে পারি, এবং তার পাশাপাশি কিছু ঔষধের ভূমিকা নিশ্চয়ই আছে। তো আমি একটু সার্জিক্যাল যে ব্যাপারগুলো, কারণ আমাদের দেশে এখনও মানুষের মনে আসলে সার্জারির ব্যাপারে একটা ভীষণ ভয় কাজ করে, বিশেষ করে মেরুদণ্ডের যে কোনো সার্জারির ক্ষেত্রে তারা ভাবেন যে তিনি কি পরবর্তীতে সারা জীবনের জন্য প্যারালাইসিস হয়ে যাবেন কিনা, মানে এই ধরনের বিভিন্ন আশঙ্কা কিন্তু রোগীদের মনে কাজ করে। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আবারও আপনাকে ধন্যবাদ। এটি সাধারণ মানুষের এবং জনগণের মাঝে একটা বিশাল ভীতি। এখন হচ্ছে কি দেখুন, প্রথম যে জিনিসটি সেটি হচ্ছে যে 95% রোগীরই কিন্তু মেরুদণ্ডের রোগীর কিন্তু সার্জারি লাগে না। 95% মেরুদণ্ডের ব্যথার রোগী, মেরুদণ্ডের রোগের রোগী, তারা কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু ঔষধপত্র এবং এক্সারসাইজের মাধ্যমে ভালো থাকে। মানে এটা হচ্ছে খুবই আশার একটা কথা, এবং দর্শকরা যেটা মনে করেন যে আসলে কোনো সমস্যা হলেই সার্জারি লাগবে, এটি কিন্তু সত্য নয়, একেবারেই সত্য নয়। কারণ ব্যথা হলেই অপারেশন, এটি একেবারেই অসত্য কথা। ব্যথার সাথে সাথে কিছু সিমটম থাকে। যখন দেখা যায় যে নার্ভের উপরে এতটাই চাপ থাকে, স্পাইনাল কর্ডের উপরে এতটাই চাপ থাকে যে ওনার পা দুটো অবশ হয়ে যাচ্ছে, উনি পায়ের শক্তি পাচ্ছেন না, হাতের শক্তি পাচ্ছেন না, ব্যথার জন্য দাঁড়াতে পারছেন না, এবং আমাদের কিছু এক্সামিনেশনের ফাইন্ডিংস আছে, সেগুলো যদি পজিটিভ থাকে, সাথে যদি এমআরআই বা এক্সরে পজিটিভ থাকে, তাহলেই কেবল কিন্তু আমরা অপারেশন করে থাকি। সেটির পরিমাণ কত? হার্ডলি 3 to 5%। 95 to 97% কিন্তু এই রকমের পরিবর্তন থাকে না, শুধু ব্যথা নিয়ে অথবা পায়ে রেডিয়েশন হয় এটা নিয়েই তারা আসে। আমি অপারেশনগুলো নিয়ে আরও বেশি বিস্তারিত আপনার কাছে জানবো, বিশেষ করে কী কী আধুনিক চিকিৎসা, কী কী আধুনিক সার্জারি আপনারা এখন বাংলাদেশে করছেন, সেই বিষয়গুলো জানবো একটি ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতিতে যাবার। বিরতির পর আমাদের আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আমরা কথা বলছি কোমর ও হাঁটুর ব্যথা এবং এর প্রতিকার বিষয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, স্পাইনো অর্থোপেডিক সার্জন, চেয়ারম্যান অর্থোপেডিক সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। সো আপনার সাথে যেটা বলছিলাম যে সার্জিক্যাল যে ব্যাপারগুলো এবং বাংলাদেশে আপনারা কী কী আধুনিক চিকিৎসা দিচ্ছেন সেটি সম্পর্কে জানবো। পাশাপাশি আমি একটু বলতে চাই যে অনেক রোগীরা কিন্তু পার্শ্ববর্তী দেশে গিয়ে উন্নত চিকিৎসা নেন, এমন একটা চিত্রই কিন্তু আমরা বাংলাদেশে বিগত বছরগুলোতে দেখে এসেছি। তো সেই চিত্রটা এখন কতটুকু পরিবর্তন হয়েছে? আপনাকে সর্বপ্রথম যেটি আপনার প্রথম প্রশ্ন, যে অত্যাধুনিক কী সার্জারি আমাদের দেশে হয়ে থাকে। দেখুন, আমাদের বাংলাদেশে কিন্তু এখন মেরুদণ্ডের মোরলেস সব ধরনের সার্জারি হয়ে থাকে। উন্নত বিশ্বে যেমন মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি আছে, আমাদের দেশেও কিন্তু আমরা মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি করে থাকি। মাইক্রো ডিস্কেক্টমি, এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি, এবং এই যে হাড় ডিসপ্লেস হয়ে গেলে
যে না কেটে আমরা মিনিমালি ইনভেসিভ স্টেবিলাইজেশন ফিক্সেশন এগুলো কিন্তু এখন করছি, যেটি পার্শ্ববর্তী দেশেও হয়, পৃথিবীর অন্যান্য দেশেও হয়, আমাদের দেশেও হয়। তাছাড়া আগে যেটা ট্রেডিশনাল চিকিৎসা ছিল আমাদের, যে ওপেন সার্জারি, সেটাও কিন্তু সাকসেসফুলি আগের তুলনায় অনেকে দক্ষভাবে। আগে একটা জিনিস আপনি মনে রাখবেন, যখন কোনো দেশে কোনো জিনিস নতুন শুরু হয় সেখানে ট্রেন্ড আপ হতে কিন্তু একটু সময় নেয়। আর ম্যাসিভ লোককে যদি আপনি ট্রেন্ড আপ করতে না পারেন, একজন দুইজন সার্জন বিল্ড আপ হয়ে কিন্তু ওই ন্যাশনকে সার্ভ করতে পারবে না। এখন আমাদের দেশে আমাদের জুনিয়ররা, আমাদের সিনিয়ররা এবং আমরা সবাই মিলে স্পাইন সার্জারির একটা পর্যায়ে কিন্তু এখন চলে আসছে বাংলাদেশে। যেমন ধরেন বিশ্বের যে সমস্ত সার্জারি হয়ে থাকে বিশ্বে, তার প্রায় সবই এখন আমাদের দেশে হচ্ছে এবং সাকসেসফুলি হচ্ছে এবং রুগী ভালো আছে। কিন্তু মজার কথা হলো, সার্জারির কোশ্চেনটা তো অনলি 3 to 5%। আপনার তো 95%ই হচ্ছে আপনার ঔষধ, এক্সারসাইজ, উপদেশ, সেগুলো মেনে চলে আপনাকে ভালো থাকা যায় বা রোগ নিরাময় করা যায়। সুতরাং ভীতির কোনো সুযোগ নেই। আরেকটি হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের কথা বলছেন আপনি, আমি প্রতিদিনই প্রায় আমার চেম্বারে বা আমার অফিসে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাজ করি, যেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়। এখানে কিন্তু এখন সকল অত্যাধুনিক অপারেশন আমার বিভাগে হয় এবং আমরা 10 জন অধ্যাপক 10টা ইউনিটে কাজ করি। অর্থোপেডিক্স, হ্যান্ড, তারপর আর্থোপ্লাস্টি, স্পাইন, এরকম আমাদের বিভিন্ন ডিভিশন আছে। এখানে কিন্তু সকল প্রকারের অত্যাধুনিক অপারেশন হয় এবং চিকিৎসা হয়। সুতরাং আমি বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক চিকিৎসা এবং আমরা যারা এই চিকিৎসকগণ প্রাইভেট চিকিৎসা দিয়ে থাকি, নিটোরেও চিকিৎসা হয়। অর্থোপেডিক্সের সবচেয়ে লার্জেস্ট ইনস্টিটিউট আমাদের দেশে। ঢাকা মেডিকেল কলেজ সহ প্রত্যেকটি মেডিকেল কলেজে, ডিস্ট্রিক্ট হসপিটাল, থানা লেভেলেও অর্থোপেডিক্সের কনসালটেন্ট আছে, সেখানে চিকিৎসা হয়। আমাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু কোনোভাবেই এখন পার্শ্ববর্তী দেশের থেকে খারাপ নয়। কিন্তু কিছু ধনী লোক, কিছু আপনার মধ্যম ধনী লোক, তাদের টেন্ডেন্সি যেমন আগে ছিল যে কিছু হলেই ইন্ডিয়াতে, এখন কিন্তু এই অর্থোপেডিক সার্জারির চিকিৎসায়, স্পাইন সার্জারির চিকিৎসা ক্ষেত্রে তারা কিন্তু এখন আমাদের উপরে অনেকটাই নির্ভর করেন। আবার ওখান থেকে অপারেশন করে এসে অনেকে ভালো হননি, তাদেরকে আমরা সেকেন্ড টাইম এখানে অপারেশন করেছি, তারা ভালো হয়েছে। এইরকম লোকজন যারা জনগণ আছেন, তারাও কিন্তু তাদের এলাকায় প্রচারের মাধ্যমে এই পার্শ্ববর্তী দেশে যাওয়ার বিমুখতাটা কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে। আগে যেমন কিছু হলেই চলে যেত, এখন সেটি কিন্তু আর নেই। মানে সামগ্রিকভাবে যদি আমরা আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটাকে চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু বিদেশে যাওয়ার প্রবণতা কিন্তু এখন মানুষের মধ্যে কমে এসেছে আগের বছরগুলোর তুলনায়। তো এখন আমি আরেকটা বিষয় নিয়ে আসতে চাই, যে বিশেষ করে যারা বাংলাদেশে বিভিন্ন উপজেলাগুলোতে, গ্রামে গঞ্জে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, যে কোনো ব্যথার সমস্যায় তারা আসলে কার কাছে যাবেন? কারণ আমরা জানি যে যত ধরনের স্পেশালাইজড হসপিটাল বা আপনাদের মতো বড় বড় প্রফেসররা সব ঢাকা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক। শোনেন, আমাদের প্রত্যেকটি থানা লেভেলের হসপিটালগুলোতে কিন্তু এখন অর্থোপেডিক্সের কনসালটেন্ট আছে। তো এই কোনো রোগী যদি আঘাতজনিত কারণে ব্যথা হয় বা কোমর ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, ডেফিনেটলি তারা সরাসরি সেখানে যেতে পারে। কারণ সাধারণ কোনো ব্যথার জন্য কিন্তু ঢাকা পর্যন্ত আসার কোনো প্রয়োজন নেই বা কোনো অধ্যাপক দেখাবারও প্রয়োজন নেই। তার থানাতেই যিনি আছে তাকেই উনি ধৈর্য সহকারে দেখাতে পারেন এবং দেখালে আমার মনে হয় ওনার চিকিৎসায় সে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব তার পক্ষে। আর যদি সে দীর্ঘদিন চিকিৎসা করেও সুস্থ না হন সেখানে, তখন সেক্ষেত্রে উনি কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের হসপিটালে যেতে পারেন। সেখানেও ভালো না হলে তখন কিন্তু সে বিভিন্ন মেডিকেল কলেজ, এবং ফাইনালি হচ্ছে কমপ্লিকেটেড যে রোগীগুলো আসে সেটাই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসবে এবং সেটাই আসা উচিত বলে আমি মনে করি। সব রোগী এখানে আসবার দরকার নেই। সারা বাংলাদেশের যেখানে যেখানে আমাদের অর্থোপেডিক সার্জন আছে, সেখানে তারা ইচ্ছা করে নিজেদের এলাকাতে চিকিৎসা করাতে পারেন ধৈর্য সহকারে। আমরা এখন আবার একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে সময় হয়েছে আবার একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি পিওলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকে পর্বে আমরা কথা বলছি কোমর ও হাঁটু ব্যথার কারণ এবং প্রতিকার বিষয়ে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, স্পাইন ও অর্থোপেডিক সার্জন, চেয়ারম্যান অর্থোপেডিক সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। সো এখন আরেকটা বিষয়, আমরা জানি যে আপনারা যখন চিকিৎসাটা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বলছিলেন যে কাউন্সেলিং করেন রোগীকে, পাশাপাশি কিছু মেডিকেশন, কিছু ব্যায়াম, মানে তার জীবনযাত্রার কিছু পরিবর্তন, এই সব কিছু মিলিয়েই আসলে রোগীটার ট্রিটমেন্টের যে প্রোগ্রেস সেটা নির্ভর করে। তো আমরা জানি যে ট্রিটমেন্টের একটা অংশ হিসেবে যদি বলি যে অ্যাডজাংক্ট একটা থেরাপি হিসেবে আপনারা অনেক সময় ফিজিওথেরাপি রোগীটাকে সাজেস্ট করে থাকেন। তা আমরা তো এখন স্যার মিডিয়ার কল্যাণে বিভিন্নভাবে শুনি যে অনেকেই বলেন যে সম্পূর্ণভাবে ব্যথাবিহীনভাবে, অপারেশনবিহীনভাবে শুধুমাত্র ফিজিওথেরাপির মাধ্যমে সব ধরনের ব্যথা বেদনার উপশম ঘটানো হবে, মানে এই ধরনের খুব চমকপ্রদ, খুবই চটকদার কথা কিন্তু আমরা শুনে থাকি। তো আসলে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আপনি উপস্থাপনার জন্য বিষয় নিয়ে। যেটি হচ্ছে যে দেখুন, আমাদের কিন্তু যে সমস্ত রোগী, আমরা 95% রোগী যেগুলো ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করে থাকি, এক্সারসাইজ দিয়ে চিকিৎসা করে থাকি, উপদেশ দিয়ে চিকিৎসা করে থাকি, সেক্ষেত্রে এই এক্সারসাইজ করানোর ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টদের একটা রোল আছে। তারা এক্সারসাইজগুলো শেখাতে পারেন, করাতে পারেন, দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু ফিজিওথেরাপি যে মেইন চিকিৎসা, যেমন ধরুন 5% ক্ষেত্রে আমাদের অপারেশন প্রয়োজন হয়, তো সেই অপারেশনের যে সমস্ত ইন্ডিকেশন আছে রুগীদের, যে অপারেশন তাদের না করলে মেরুদণ্ডের হাড় ডিসপ্লেস হয়ে গেছে, আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙে গেছে, তারপরে অনেক সময় মেরুদণ্ডের স্পাইনাল ক্যানালের ছিদ্রটা অনেক বেশি কমে যায়, স্টেনোসিস হয়ে যায়, নার্ভের উপরে চাপ থাকে, এই সমস্ত রোগীকে তো আপনি সারা জীবন ধরে ফিজিওথেরাপি দিলেও তারা ভালো হতে পারবে না। এটি সম্পূর্ণ একটি মিথ্যা কথা, চটকদার বিজ্ঞাপন, তাছাড়া আর কিছু নয়। হ্যাঁ, ডেফিনেটলি অপারেশনের রোগীদের রিহ্যাবিলিটেট করার জন্য ফিজিওথেরাপি কি? ইট ইজ এ রিহ্যাবিলিটেশন মেডিসিন। আপনি অপারেশনের রোগীকে কিছু এক্সারসাইজ, কিছু উপদেশ দিয়ে রিহ্যাবিলিটেট করবেন। আপনি প্রি অপারেটিভ রোগীকেও এক্সারসাইজ শেখাতে পারেন, ব্যায়াম শেখাতে পারেন, এবং তাকে বিভিন্ন প্রকারের অ্যাডজাংক্ট থেরাপি যেটা আছে, আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে থাকি ব্যথার জায়গায়, আমরা অনেক সময় ইনফ্রারেড রেডিয়েশন দিয়ে থাকি, সেগুলো ফিজিওথেরাপিস্টের কাজ, আমরা তাদের কাছে পাঠিয়ে দিই। কিন্তু বাংলাদেশের প্রবলেম যেটি হচ্ছে যে ফিজিওথেরাপিস্ট নিজেরাই ফিজিওথেরাপিস্টের ডাক্তার বনে গেছে, এবং তারা কি করবে? তারা এই রোগীর আমরা পাঠালে চিকিৎসা শুরু করবে, রোগীকে ভুল বুঝাবে যে না, আপনার কোনো ডাক্তারের কাছে যাবার দরকার নেই, আমরাই সব চিকিৎসা করব, এবং অপারেশনের স্ট্রিক্ট ইন্ডিকেশন আছে সে সমস্ত রোগীকেও, যে গ্রেড 3 লিস্থেসিস, ইভেন গ্রেড 4 লিস্থেসিস, তারা এগুলোকে কিন্তু তারা ফিজিওথেরাপি শুরু করে এবং দিতেই থাকে, মাসের পর মাস দিতে থাকে। এতে সাধারণ জনগণের যারা রোগী, তাদের কিন্তু একটা বিরাট অ্যামাউন্টের অর্থ ক্ষয় হয়ে থাকে। যেমন ধরেন কিছু কিছু ফিজিওথেরাপিস্ট আছে, তাদের একটা প্ল্যান আছে, আপনি 15 দিন ভর্তি থাকবেন, 2 লাখ, 1.5 লাখ, 3 লাখ টাকার প্যাকেজ, সেই প্যাকেজে তার হসপিটালে ভর্তি রাখবে, ফিজিওথেরাপি দেবে, কাজের কাজ কিছুই নেই। যার গ্রেড 3 লিস্থেসিস, তাকে সারাদিন ধরে তো আপনি ফিজিওথেরাপি দিয়ে, ব্যায়াম শিখিয়ে, আল্ট্রাসাউন্ড দিয়ে কোনো লাভ হবে না। তাকে অবশ্যই অপারেশন করে আগে মেরুদণ্ডটাকে ফিক্স করতে হবে, কারণ মেরুদণ্ডটা ডিসপ্লেসমেন্টের ওখানে নড়ানড়ি করছে, সে দাঁড়াতে পারছে না, দাঁড়ালেই তার মেরুদণ্ডের হাড় ডিসপ্লেস হয়ে নার্ভ যেটি যায় হাড়ের ভিতর দিয়ে পায়ের দিকে, সে নার্ভে টান খায়, তো সেখানে সে কী করবে? আমি অবশ্যই বলতে চাই, এই ধরনের রোগী আপনারা কখনোই এই সমস্ত চটকদার বিজ্ঞাপনে আপনারা এই হটকারিতার শিকার হবেন না। এই প্রপাগান্ডাগুলো কিন্তু সাধারণ মানুষ তাদের অজ্ঞতা বশত তারা সেটাকে সত্য হিসেবে গ্রহণ করছে, এবং তারা কিন্তু আলটিমেটলি কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের কাছে যখন আসছে তখন কিন্তু ইটস টু লেট, এবং অনেকটা কমপ্লিকেশন তারা ডেভেলপ করে তখন আপনাদের কাছে ডেফিনেটলি। অনেকে দেখবেন যে একদম মানে প্যারালাইসিস হয়ে তারপরে আসছে, অনেকে দেখবেন যে দাঁড়াতেই পারছে না, এরকম একটা সিচুয়েশন আসছে। হ্যাঁ, 5% রোগী যাদের অপারেশন প্রয়োজন, তাদেরকে অবশ্যই অপারেশনের চিকিৎসা তাদেরকে নিতে হবে। আর এখন এই গত 15 বছরে বাংলাদেশে মেডিকেল সায়েন্স তো অনেক এগিয়ে গেছে, সকল ধরনের অপারেশন এখন আমাদের দেশে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সকল পুরাতন 13টি মেডিকেল কলেজে এখন এই স্পাইন সার্জারি বিভাগ আছে, সেখানে স্পাইন সার্জারির বিভিন্ন অপারেশন হচ্ছে সাকসেসফুলি। তো ওনার এই যে বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া থেকে শুরু করে, ইনভেস্টিগেশনের ফ্যাসিলিটিস, ডাক্তার দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু উনি দিলেন, তাহলে আমরা জনগণরা কি রিসিভ করছি? আমরা সেই সমস্ত চিকিৎসা রিসিভ না করে
আমরা ফিজিওথেরাপিস্টের এই চটকদার বিজ্ঞাপনে মানে আকৃষ্ট হয়ে সেখানে চলে যাচ্ছি এবং আমরা অনেক দিন ঘোরাঘুরি করে নিজের সর্বনাশ করছি। হ্যাঁ, ফিজিওথেরাপি তো অবশ্যই পোস্ট অপারেটিভ রোল আছে রিহ্যাবিলিটেশনে, এবং ইনিশিয়ালি সাধারণ ব্যথার ক্ষেত্রে অনেক সময় আল্ট্রাসাউন্ড, অনেক সময় এক্সারসাইজ, পোস্টার চেঞ্জ ইত্যাদি আমরাও বলে থাকি। আর ওনারা যদি বলেন, ওনারা যদি শিখিয়ে দেন হাতে কলমে রোগীদেরকে, সেটি অবশ্যই রোগীর জন্য ভালো। কিন্তু এই যে সমস্ত রোগীর সার্জারি প্রয়োজন, যে সমস্ত জটিল ব্যথার রোগী, তাদেরকে তো তারা কখনোই ফিজিওথেরাপি দিয়ে ভালো করতে পারবে না। এই সমস্ত ক্ষেত্রে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা প্রথমে একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক যদি অ্যাডভাইস করে যে আপনার ফিজিওথেরাপি প্রয়োজন, তাহলে উনি যেখানে পাঠাবেন সেখানে গিয়ে আপনারা ফিজিওথেরাপি দেবেন। এবং স্যার আমি একটু প্রসঙ্গে আপনাকে মানে দর্শকদেরকে আর কি একটু বলে রাখি যে বিএমডিসি স্বীকৃত শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ছাড়া আর কেউ ডক্টর নন। কেউ যদি নিজেকে ডাক্তার পরিচয় দেন সেটা হবে যে একটা ভীষণ রকমের মিথ্যাচার। স্যার আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব। তো শেষ করবার আগে জানতে চাই যে আপনি আমাদের টিভি সেটের সামনে এই মুহূর্তে যেসব দর্শকরা বসে আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? ডেফিনেটলি আমি যেটি আপনি প্রশ্ন করলেন সেটি অত্যন্ত সত্য যে বিএমডিসি রিকগনাইজড কোনো ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না। ওনারা যেটি ডাক্তার লেখেন সেটি অন্যায় নয়, সেটি একটি ক্রাইম। বাংলাদেশের আইন অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী এটি একটি ক্রাইম। এই ক্রাইম ওনাদেরকে না করার জন্য আমি অনুরোধ করব। আপনারা ফিজিওথেরাপি সেটিতেই থাকুন এবং ফিজিওথেরাপির দিন ভালোভাবে মানুষদের উপকার করুন, সেটাতেই থাকুন। এবার দর্শকদের উদ্দেশ্যে আমার যেটি উপদেশ সেটি হচ্ছে যে আপনি যদি কম্পিউটার চালান তাহলে অবশ্যই মনিটরটাকে আপনি একটু খাড়া করে উঠায় নেবেন এবং আপনি সোজা হয়ে বসবেন, পিছনে কুশন দিয়ে বসবেন। তারপরে হচ্ছে যারা গাড়ি ড্রাইভ করেন তারা অবশ্যই পিছনে একটা কুশন দেবেন, সোজা হয়ে গাড়ি ড্রাইভ করবেন। এবং যারা বিভিন্ন অফিস ডেস্ক করেন তারাও কিন্তু এই একই নিয়ম মেনটেন করবেন। আর বিশেষ করে আমি ইয়াং মেয়েদেরকে বলতে চাই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় শেষ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।